আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমার নাম হলো স্বপন কুমার বড়ুয়া। পিতার নাম মৃত বিতোষক বড়ুয়া। গ্রাম রাউজান, পোস্ট অফিস রমজান আলী হাট, উপজেলা রাউজান, জেলা চট্টগ্রাম। বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি। 69-এর আমি ওখানে অ্যাডমিশন নিয়েছি চিটাগং পলিটেকনিকে। 70-তে ওখানে বিভিন্ন আন্দোলনের সাথে আমিও জড়িত ছিলাম। 70 শেষে 71-এর প্রথম দিকে ওইখানে বিহারিরা একটা বাঙালি ছেলেকে অ্যাটাক করেছিল। ওই বাঙালি ছেলে একজন মৃত্যুবরণ করার সাথে সাথে পলিটেকনিক সমস্ত ছাত্ররা ছাত্রাবাস থেকে বেরিয়ে বাহাত্তরস্থ বিহারি কলোনিকে অ্যাটাক করেছিল। মার্চে আমি গ্রামের বাড়িতেই ছিলাম। গ্রামের বাড়ি থেকে আমরা অসহযোগ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা বিভিন্ন গ্রামের পাশাপাশি মোহাম্মদপুর, খলিলাবাদ, কদলপুরের আমাদের স্কুল জীবনের বন্ধুরা সবাই মিলিত হয়ে তখনকার রাজনৈতিক যারা কর্মী আছে, ছাত্রলীগ কর্মী, আওয়ামী লীগ কর্মীরা সবাই মিলে আমরা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছিলাম। এবং যখন 25শে মার্চের পরে যখন বাড়িঘর পোড়ানো জ্বালানো শুরু হয়ে গেল, তখন থেকে আমরা আত্মরক্ষামূলক পাহারা দেওয়ার ব্যবস্থা আরম্ভ করলাম। আমাদের রাউজান রাজ্যমিত্র স্কুলে আমরা নঙ্গরখানা খুলেছিলাম। যারা বিভিন্ন পাশের গ্রামের থেকে যাদের বাড়িঘর পোড়ানো হয়েছে, তারা নিঃস্ব অবস্থায় আসছে এক কাপড়ে, তাদেরকে আশ্রয় দিয়ে নঙ্গরখানাগুলো তাদের খাওয়ানো বন্দোবস্ত করেছি। এবং সেখান থেকে তারা ফটিকছড়ির উপর দিয়ে, রাউজানের উপর দিয়ে, ফটিকছড়ির উপর দিয়ে তারা রামগড় হয়ে তারা ভারতে যাওয়ার জন্য সাহায্য সহযোগীদের সাথে আমরা জড়িত ছিলাম। সেখানে আমাদের অনেক প্রাক্তন শিক্ষক, বৃদ্ধ শিক্ষকও ছিলেন। তো ওই যে করন্দ্রলাল একজন বিশিষ্ট শিক্ষাবিদ, উনি পথে যাওয়ার পথে কিংবা আগরতলা গিয়ে মারা গেছিলেন। আমরা তখন যেতে পারিনি। আমি ভার্চুয়ালি জুন মাস থেকে ট্রাই করছিলাম ফাজিলপুর দিয়ে যাওয়ার জন্য। একবার ফাজিলপুর দিয়ে গিয়ে ফেরত আসছি, তখন প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল। তো জুলাই মাসে আবার অ্যাটেম্প নিয়েও ব্যর্থ হয়েছি, যেতে পারিনি। তা আমি আগস্টের শেষের দিকে আমি ওই রাউজানের পাহাড়তলি গ্রাম হয়ে, পদুয়া হয়ে, রাঙ্গুলিয়ার পদুয়া হয়ে, পুরনো কাপ্তাই বাজার হয়ে আমি ওই জারুলছড়ি একটা এই ইন্ডিয়ান বর্ডার আউটপোস্ট আছে, সেখান থেকে গিয়ে আমরা ইন্ডিয়াতে ঢুকি। তারপর থেকে আরও 3-4টা বর্ডার আউটপোস্টের উপর দিয়ে গিয়ে দেমাগিরিতে পৌঁছি সেপ্টেম্বরের 10 তারিখের নাগাদ। সেখানে আমরা আবু সালে ভাই, প্রাক্তন MNA, তারপরে পরে অবশ্য অক্টোবরের দিকে মুক্তার ভাইয়ের সাথে ওখানে দেখা হয়। আমরা দেমাগিরিতে গিয়ে দেখি যে অনেক ছাত্র জনতার ওখানে ভিড়। দেমাগিরি সেটা মেঘালয়ের, তখন মেঘালয় প্রদেশের আন্ডারে ছিল, মিজোরাম ডিস্ট্রিক্টের আন্ডারে। সেই ডিস্ট্রিক্টের এটা ইমার্জেন্সি ছিল, ভারতীয় ইমার্জেন্সি। সেখান থেকে ঢুকলে কেউ এদিকেও আসতে পারতো না, ওই সামনের দিকেও যেতে পারতো না। কত অনেকগুলো রেস্ট্রিকশন ছিল। তো রেস্ট্রিকশনের মধ্যে আমরা সেখান থেকে আমরাও সামনের দিকেও যেতে পারছি না, ব্যাক করেও আসতে পারছি না। আমরা ট্রেনিংয়ের জন্য এখানে পর্যাপ্ত আসন ছিল না।
যার জন্য আমাদেরকে প্রায় 1.5 মাস ওখানে ওয়েট করতে হয়েছে। এরপরে আমরা অক্টোবরের মাঝামাঝির দিকে আমরা দেমাগিরিতে ট্রেনিং নেওয়ার সুযোগ পেলাম। ট্রেনিং নেওয়ার আগে কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেসের জন্য আমাদেরকে বিভিন্ন ইয়েতে অংশগ্রহণ করতে হয়েছে, সাঁতার, দৌড়াদৌড়ি, এগুলোতে অংশগ্রহণ করে আমাদের ফিটনেস পরীক্ষাতে আমাদেরকে অংশগ্রহণ করতে হয়েছে। কারণ সিটের তুলনায় আমরা ছাত্র বা যুবক সংখ্যা অনেক বেশি ছিলাম এবং কম্পিটিটিভ পরীক্ষা দিয়েই ফিজিক্যাল ফিটনেসটা দেখিয়েই আমাদেরকে ভর্তি হতে হয়েছে এবং তার মধ্যে আমিও ভর্তি হতে পেরেছিলাম সৌভাগ্যবশত। তো ওখানে 1 মাস ট্রেনিং দেওয়ার পরে আমরা এদিক থেকে দেরাদুন বা টান্ডুয়া থেকে অনেকগুলা ট্রেনিং প্রাপ্ত তখন দেমাগিরি হয়ে বাংলাদেশে ঢুকছে, তাদের সাথে আমাদেরকে মার্চ করে ঢুকানো হয়েছে। তো মহিউদ্দিন চৌধুরী ভাই উনি সাউদার্ন উইংসের কমান্ডার হিসেবে এদিকে ঢুকছেন। আমার নর্দার্ন উইংসের নুরনবী চৌধুরী, ওই দারোগাহাট রোডে ওনার বাড়ি ছিল, আবার ওনার অরিজিনাল বাড়ি ছাগলনাইয়া। নুরনবী চৌধুরীর নেতৃত্বে আমরা বাংলাদেশে ঢুকি নর্দার্ন সাইড। সেখানে আমরা ঢুকে 4 দিন পরে আমরা বাংলাদেশ বর্ডারে ঢুকার পরে আমরা দেখা পেলাম রামকৃষ্ণ পুরকায়স্থ, কর্নেল রামকৃষ্ণ পুরকায়স্থ রাঙ্গা পাহাড়ে। উনি ওখানে ক্যাম্প করে আছেন। ওনার বাহিনী গিয়ে আমাদেরকে রিসিভ করেছেন রাত্রে। ক্যাম্পে ওনারা এনেছেন, রাত্রে এনে আমাদেরকে চা খাইয়েছেন, কট করে কোনো খাবার টাবার দিতে পারেননি। সকালবেলা পুরকায়স্থ সাহেব বক্তৃতা দিলেন যে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনাদের খাবার দিতে পারিনি, আমরাও নিজেরাও কষ্ট হচ্ছি, আমাদেরও 2 সেট কাপড়ের বেশি কাপড় নেই, আপনারাও শীতের দিনে কষ্ট করছেন। তাই কীভাবে করে উনি সেদিন বিকালের দিকে আমাদেরকে ভাগ করে দিলেন কি কোথায় যাবেন। আমাদেরকে মালয়েশিয়া মডেল টাউনে আমাদের ক্যাম্পে পাঠিয়ে দিলেন নুরনবী চৌধুরীর নেতৃত্বে। আমরা ছিলাম প্রায় 150 জন। আমরা ওখান থেকে আমরা বাগাইহাট এবং লংগুদু বিভিন্ন জায়গায় আমরা অপারেশন করেছি। সেখানে পাঞ্জাবিদের সাথে ছিল মিজোরা, যারা তখন পূর্ব পাকিস্তান হিল ট্যাক্সে তারা সেটেলার হিসেবে এসেছিল। পাকিস্তান গভর্নমেন্ট এদেরকে ট্রেনিং দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে তাদেরকে ব্যবহার করত। তারা বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তারা সরাসরি সক্রিয় এবং সশস্ত্র তারা পাঞ্জাবিদের হয়ে পাঞ্জাবিদের সাথে তারা যুদ্ধ করেছে। তাদের সাথে আমাদের ম্যাক্সিমাম সম্মুখ যুদ্ধ হয়েছে। তারপরে যত দিন যাচ্ছিল তত তারা পাঞ্জাবিরা পেছনের দিকে চলে আসছে, ফ্রন্টে মিজোদেরকে দিয়েছে। মিজোরও দুর্দর্শ যোদ্ধা, তারা ওয়ার ট্রেন্ড আপ, তাদেরও ভারী অস্ত্রশস্ত্র ছিল। যাই হোক, পরবর্তী সময়ে এখানে এই যে মালয়েশিয়া মডেল টাউনে মেজর পিপি সিং এবং ক্যাপ্টেন আরপি সিং এরা এসে আমাদের সাথে ওনারা এসেও ক্যাম্প করলেন। আমরা এখানে আসার 15 দিন পরে ওনারাও আসলেন। তো ওনারা এসে আমরা যৌথ কমান্ডের নেতৃত্বে আমরা তখন বিভিন্ন জায়গায় অপারেশন করেছি। আমরা ওখানে অবস্থান করেছি, ওখান থেকে আমরা বিভিন্ন পয়েন্টে অপারেশন করেছি এবং মিজোদের অনেক মিজোদের আমরা ধরেছি। ধরে এগুলো ইন্ডিয়ান আর্মিদের কাশ্মীরিতে ছিল। এরা পরবর্তী সময় কিছু কিছু তারা ওইভাবে হেলিকপ্টারে পাঠিয়েও দিয়েছে তারা কমান্ডার জাতীয়দেরকে। তো যাই হোক, ওখানে আমরা মালয়েশিয়া মডেল টাউনে আমরা 15 ডিসেম্বর পর্যন্ত ওখানে আমরা অবস্থান করেছি। 16 ডিসেম্বরে তখন বলছে যে আমাদেরকে ওইদিকে খাগড়াছড়ি হয়ে যেন আমরা মার্চ করি। আমরা পায়ে হেঁটে, তখন পায়ে হাঁটা ছাড়া কোনো রাস্তা ছিল না, পায়ে হেঁটে আমরা প্রথমে সারাদিন হাঁটতে হাঁটতে 16 তারিখ আমরা সকালে রওনা হই। 16 ডিসেম্বর আমরা রওনা হয়ে আমরা আসলাম যে ইয়েতে মাঝখানে একটা নদী ছিল, নদী বিকালবেলা পরন্ত বেলায় আমরা এসে পৌঁছলাম। সেটা হলো দিঘিনালা বাজারের পাশে একটা নদী ছিল, নদীর পূর্ব পাশে আমরা যেই এসে পৌঁছলাম তখন দেখি
মোটর শেলিং হচ্ছে, এনর্গা গ্রেনেড আমাদের সামনে এসে পড়ছে। তখন রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেল, আমরা ফায়ারিং আরম্ভ করলাম। তো আমাদের সাথে মোটর ছিল না, LMG ছিল, আর হলো যে SLR, বেশিরভাগ SLR স্টেন গান। তো যাই হোক, সম্মুখ যুদ্ধে গিয়ে আমরা দেখছি যে যেহেতু এনর্গা গ্রেনেডের সামনে পড়ছে, মোটর শেলিং হচ্ছে, আমরা আমাদের পক্ষে পারা সম্ভব নয়। আমরা একটু ধানক্ষেতের ভিতর দিয়ে আমরা একটু ক্রলিং করে ব্যাগ দিলাম। ব্যাগ দিয়ে আমরা এই 10 মিনিটের মধ্যে দেখি ইন্ডিয়ান আর্মিরা পেছন থেকে শেলিং করছে। ইন্ডিয়ান আর্মিরা আমাদের পরপরে আমাদের পেছনে যে স্টার্ট করেছিল আমরা জানতাম না। আমরা মালয়েশিয়া মডেল টাউন থেকে স্টার্ট করার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে তারাও যে স্টার্ট করেছে পেছনে, এটা আমরা জানতাম না। যে পেছন থেকে শেলিং করাতে আমরা একটা কনফিউশনে বললাম, পেছন থেকে মানে শেলিং হচ্ছে কীভাবে। আমরা চলে গেলাম ক্রলিং করে ধান খেতে দিয়ে, প্রায় 1 কিলোমিটার পেছনে গিয়ে দেখি যে ওদের সাথে আমাদের দেখা হলো। ওরা বলছে যে ওরা খুব অ্যাংশাস, আমরা সবাই অক্ষত আছি কিনা, ওরা অক্ষত আছি কিনা, আমরা এত ফ্রন্টে গেলাম কেন, এই ব্যাপারে তারা আমাদেরকে বললো। যাই হোক, এরা আমরা সবাই সেফ ফিরে আসছি, তারা খুব খুশি হলো। তো বলছে যে এই হিলে আমরা রাত্রে যাপন করবো, আমরা এখান থেকে সামনের দিকে যাবো না। যাই হোক, কিন্তু তারা একটা উইং, তারা সামনের দিকে গিয়ে তাদেরকে ধরার জন্য চেষ্টা করেছে তাদের ইয়ে। আর তারা একটা ওয়্যারলেস মেসেজ পাঠাতে পারছিল না পেছনে। মালয়েশিয়া মডেল টাউনে মেজর সাহেব আছেন, ওখানে মেসেজ পাঠাতে পারছিল না। বলছে তখন একটা লোকাল চেয়ারম্যানকে ডেকে বলছে তোমরা একটা মানুষ দাও, আর একটা আমাদের থেকে একজন আমাদেরই এক সহযোদ্ধা প্রভাস চন্দ্র বড়ুয়া, সেটা ইউনিভার্সিটির ছাত্র ছিল। তো আমরা চয়েস করে তাকে পাঠালাম। সন্ধ্যার সময় সে রওনা হলো, সে রওনা হয়ে সে গেল, সে তার সাথে আবার আমরা ডিসকানেক্ট হয়ে গেল। আমরা পরের দিন সকালে দিঘিনালা বাজারে আসলাম, ওখানে বাজারে খাওয়া দাওয়া বন্দোবস্ত হলো। সেদিন সারেন্ডারও হয়ে গেছে 16ই ডিসেম্বর, এগুলো রেডিওতে শুনতে পাচ্ছি। চারদিকে বিজয় উল্লাস আরম্ভ হয়ে গেছে, কিন্তু ওইখানে কিন্তু বিজয়ের স্বাদ তখনও মানুষ পাচ্ছে না, যেহেতু মিজোরা তখন পালাচ্ছে বিভিন্ন রুট দিয়ে। পালাতে গিয়ে তারা লুটতরাজ করছে, সামনে মুক্তিযোদ্ধাদের মুখোমুখি যুদ্ধে লিপ্ত হচ্ছে, এবং আশেপাশে যা খাবার টাবার বা যা পাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে। তখন একটা ত্রাস বিরাজ করছে তখন সেই এলাকায়, হিলট্যাক্সে বিশেষ করে। আমাদের দুপুরে খাবার বন্দোবস্ত করছে বাজার কমিটি। খেতে যাবো, এই মুহূর্তে দেখি যে বেঙ্গল রেজিমেন্টের 7-8টা গাড়ি খাগড়াছড়ি থেকে এখানে এসে বাজারে এসে উপস্থিত। তারা খবর পেয়েছে যে কি আমরা আগের দিন আমাদের এম্বুসে ফেলেছে মিজোরা, আমরা হয়তো কত বিক্ষত হয়ে গেছি। এটার জন্য তারা আমাদেরকে উদ্ধার করার জন্য এখানে আসছে। তো আমাদের সেখানে ক্যাপ্টেন বাবুল চৌধুরী, বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন বাবুল চৌধুরী নেতৃত্বে এরা প্রায় 50-60 জন সোলজাররা আসছে, এবং তারা আমাদের খোঁজ খবর নিল আমরা কেমন আছি, কোনো ইনজুর হয়েছি কিনা। এই করতে করতে জাস্ট আমরা আধা ঘন্টা পরে দেখি যে আবার ফায়ারিং স্টার্ট হয়েছে। ডাউন পার্ট থেকে, অর্থাৎ সাউদার্ন পার্ট থেকে ফায়ারিং স্টার্ট হয়েছে। এদিকে বেঙ্গল রেজিমেন্ট, ইন্ডিয়ান আর্মি এবং আমরা যারা ফ্রিডম ফাইটার ছিলাম, আমরা তিনমুখী আমরা ফায়ারিং স্টার্ট করলাম। বাম সাইড থেকে নদীর পার গেছে ইন্ডিয়ান আর্মিরা করলো, বেঙ্গল রেজিমেন্টরা ডাইন সাইড থেকে, আমরা মাঝখানে ছিলাম। এভাবে প্রায় দুপুর তখন 11টার থেকে 16 ডিসেম্বর, এটা 16ই ডিসেম্বর, সেটা 11টার থেকে দুপুর প্রায় 2:30 পর্যন্ত ফায়ারিং হয়েছে উভয় পক্ষের। 2:30টার পর থেকে একটু কমে গেছে, উল্টো ফায়ারিংও বন্ধ হয়ে গেছে। তারপর আস্তে আস্তে তারা বোধহয় পেছনে ওই পাহাড়ের উপর থেকে বাইনগুলো দিয়ে দেখছে যে বাবুল চৌধুরী সাহেব এসে বললেন যে না, তারা ব্যাক করছে, তারা পেছনের দিকে ব্যাক করছে। তবে তাদের পেছনে পেছনে ইন্ডিয়ান আর্মি বাম সাইড দিয়ে ওই নদীর পাড় দিয়ে তাদেরকে ধরার জন্য ইন্ডিয়ান আর্মিরা ওইদিকে চলে গেছে। আমরা ইন্ডিয়ান আর্মির সাথে ডিটাচড হয়ে গেলাম। বাবুল চৌধুরী সাহেব আমাদেরকে খাগড়াছড়ি নিয়ে আসলেন, বলে যে আমার যে কয়টা গাড়ি আছে প্রত্যেক বেঙ্গল রেজিমেন্ট, প্রত্যেক ফ্রিডম ফাইটার, এইভাবে করে আমরা খাগড়াছড়ি চলে যাব। আর
যতক্ষণ পর্যন্ত ফার্স্ট ট্রিপ না আসবে ততক্ষণ পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে। হেঁটে হেঁটে আমরা কেউ উঠছে, কেউ হেঁটে হেঁটে এভাবে গিয়ে আমরা রাত্রে সবাই পৌঁছলাম। দুবার তিনবার করে নিয়ে আমরা প্রায় রাত্রে 12টার দিকে খাগড়াছড়ি পৌঁছলাম বেঙ্গল রেজিমেন্ট ক্যাম্পে। এখানে আমাদের ফোর্স কম, আমাদের এখনও এখানে যুদ্ধ থামে নাই, টেক্সে আপনারা আমাদের সাথে আপনারাও থাকেন। এটা বলে উনি ক্যাপ্টেন বাবুল চৌধুরী পরের দিন আমাদেরকে বলে, তারপরের দিন চট্টগ্রাম চলে আসছেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য কী করা যায়। পরে উনি বোধহয় ওয়্যারলেস মেসেজে 4-5 দিন পরে পাঠিয়েছে এই ছেলেদেরকে একটা ওই সোনাইচুরি একটা জায়গা ছিল 7 মাইল দূরে টাউনে, ওখানে একটা লঞ্চ রিকুইজিশন করা ছিল, ওদের এই লঞ্চে করে এই মুক্তিযোদ্ধা ছেলেদেরকে রাঙ্গামাটি পাঠিয়ে দাও। রাঙ্গামাটি আমরা এসে 22 তারিখ এসে পৌঁছলাম। পৌঁছে আমরা যার যার বাড়ি ঘরে চলে আসার জন্য আমরা আসছি বাসে করে, এবং বিভিন্ন জায়গায় তখন ইন্ডিয়ান আর্মি চেক আপও করছে, অস্ত্র নিয়েছে, নিয়ে বলে যে আপনাদের তো আর অস্ত্র দরকার নেই, অস্ত্র তারা রেখে দিয়েছে, বিভিন্ন পয়েন্টে তারা গিয়েছিল। তো আমরা বাড়ি আসলাম তারপর বিকেলে 22 তারিখ সন্ধ্যার দিকে বাড়ি এসে বসলাম। অনেকেই ধরে নিয়েছে আমরা মারাই গেছি। এর মধ্যে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, একে আমরা মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছিলাম মেজর আরপি সিংয়ের কাছে, তার সাথে আমরা ডিসলোকেশন হয়ে গেছি। এখন সব ছেলেপেলেরা আসছে আমার গ্রামে, আমরা 14 জন প্রভাষচন্দ্র বড়ুয়া, সে আসে নাই, তার ব্যাগটাও আমাদের সাথে আছে। আবার তার পাশের বাড়ির ছেলেটাকেও বললাম যে ব্যাগটা দিও না, দিয়ে মনে করে ছেলেটা মারাই গেছে, সে ভুল করে ব্যাগটা দিয়ে দিয়েছে। তখন সবাই ধরে নিয়েছে যে সে বোধহয় মারা গেছে, ব্যাগটাকে আসছে, ছেলে আসে নাই। এটা নিয়ে কান্নার রোগ সমস্ত গ্রামে, তার মা পাগল মতো কান্নাকাটি আরম্ভ করছে। তো তার আরেকবার ছিল তখন চিটাং ইউনিভার্সিটির ইংলিশের অনার্স ফাইনাল ইয়ারের, তো সুভাষচন্দ্র বড়ুয়া পরবর্তী সময় এসে মোশন কলেজের প্রফেসর ছিল, ইংলিশের হেড অফ দি ডিপার্টমেন্ট ছিল, মারা গেছে 2002-তে। তার ছোট ভাই, তো তাকে বললাম যে বাবা তুমি আমার সম্পর্কে ভাগি না হয়, চলো আমরা রাঙ্গামাটি যাই, তার কোনো খোঁজ পাই কিনা দেখি। আমরা 25 তারিখ 26 তারিখ ডিসেম্বরের আমরা আসছি রাঙ্গামাটি যাওয়ার জন্য। রাজন থেকে বাসে উঠলাম, ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিসে গেলাম, আরপি সিংয়ের এসডিকে সাহেব দিকে অফিস করছেন। তখন সে মিস্টার আরপি সিং আমাকে কনফার্ম করলেন হি লেফট মালয়েশিয়া উইথ নবী চৌধুরী on 18th or 19th ডিসেম্বর। প্রবাস নবী চৌধুরীর সাথে ওই খাগড়াছড়ি হয়ে ছাগলডাঙ্গা চট নিয়ে গেছিল, তো ওনার বাড়িতে, গ্রামের বাড়িতে। ওখানে ওরা 2-3 দিন ওখানে খাওয়া দাওয়া করেছে, বেরিয়েছে। তো আস্তে ধীরে চিটাং আসছে নবী ভাইয়ের সাথে, তারপর রাউজান আসছে, সেটা প্রায় 27 ডিসেম্বর। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার।